গফুর, গফুর! মোটা গলার ডাক শুনে হন্তদন্ত কদমে ছুটে এলেন ভদ্রলোক। বড় বিনয়ে বললেন, জি স্যার। অফিসে তখন ফোরকান, প্রিন্সিপাল, মকবুল সাহেব আর তীব্র বসে। বাকিরা নেই অনেকক্ষণ। তীব্রর সঙ্গে আলাপ শেষেই বেরিয়েছে তারা। মকবুল বললেন, রুমের সামনে এত হল্লাহল্লি কেন? কলেজের মেয়েরা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে। ক্লাস হচ্ছে না, যাও সবাইকে বলো এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেন এভাবে রুমের সামনে দিয়ে পায়চারি না করে। গফুর মাথা কাত করলেন, জি স্যার। তারপর বেরিয়ে গেলেন দ্রুত। অফিস কক্ষের সামনে ছুকছুক করা যতগুলো মেয়ে ছিল কষে ধমক দিলেন ওদের। সেই ধমকে রুহ উড়ে গেল পুষ্পিতার। কলেজ পড়ুয়া ছোট ছোট মেয়েরা ছুটে ঢুকে গেল ক্লাসে, কিন্তু প্রভাব পড়ল না তনুজাতে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে, দৃষ্টিযুগল তীব্র দিকে আবদ্ধ। পুষ্পিতা খপ করে ওর হাত চেপে হাঁটা ধরল। অনেক দেখেছো, এবার চলো ভাই। এত ধমক খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তনুজা মানা করেনি, পা বাড়ালেও কটমট করলো মকবুলের ওপর। বলল, এই বুড়া বেটার কথা শুনলে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে কেউ এখান থেকে হেঁটেও যেতে পারবে না। পুষ্পিতা সে একই কথা আওড়ালো, এভাবে বলতে নেই, উনি আমাদের স্যার। আরে রাখো তোমার স্যার, তুমি ওনাকে চেনো না। এই বেটা আমাদের কলেজ লাইফটা পুরো তেজপাতা বানিয়ে ফেলেছে। ফোন অবধি আনলে নিয়ে যেত জানো, কত হাতে পায়ে ধরতাম, তারপর মন চাইলে দিত, আর মন না চাইলে গার্ডিয়ান ডেকে পাঠাতো। এই তো কলেজের ছিঁড়ি, তাতে আবার এত রেস্ট্রিকশন কিসের? আর এখন কি করলো দেখলে? আমি নতুন নতুন ক্রাশ খেলাম, তাকে একটু ভালো করে দেখছি, ওর তাতেও সমস্যা। ইচ্ছা করছে বুড়াটার সাদা দাড়িগুলো ধরে ঝুলে পড়ি। পুষ্পিতার এসব শুনে নিজের কান দু হাতে চেপে ধরতে মন চাইল। তনুজা কাঠখোট্টা, তাই বলে এত শিক্ষক টিক্ষক মানবে না? ষাঁড়ের দাড়ি ধরে ঝুলে পড়তে চায়? ছি ছি। তনুজা হঠাৎ থেমে দাঁড়ায়। আচ্ছা, তুমি যেন তখন কি বললে পুষ্পিতা? পুষ্পিতা দাঁড়ালো, ওর দেখা দেখি। কখন? ওই যে শিক্ষক বাবা মায়ের সমান বললে না? সে নিষ্প্রভ আওড়ালো, বলে তো ছিলাম, কিন্তু তুমি শুনলে বলে মনে হচ্ছে না। তনুজা হাসলো, দুগাল ফেপে উঠল তাতে। আনন্দ চিত্তে বলল, একদম ঠিক ভেবেছ। শুনবো তো নাই। তুমি আমার বাবার বয়স জানো? আমি তার সব থেকে ছোট মেয়ে। ওনার বয়স এখন 60-এর কোঠায়। আর স্যারের বয়স কত হবে? বড় জোর 28-29, আচ্ছা ধরলাম 30। আমার বাপের হাঁটুর বয়সী স্যার। তাহলে কোন দুঃখে তাকে বাপের সমান মানব শুনি? পুষ্পিতা রাগ করল না, এবার চুপচাপ শুনে গেল। কিছু বললেও এই মেয়ে শুনবে না, এতক্ষণে ঢের বুঝেছে। তনুজা হৈ হৈ করে বলল, সব থেকে বড় কথা, এখন যুগ পাল্টেছে পুষ্পিতা। এই যুগে স্যারকে কেউ বাবা মায়ের চোখে দেখে না। এখন ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায়, আর স্যার থেকে ও গো, হ্যাঁ গো, কি গো। পুষ্পিতা তাজ্জব হয়ে বলল, কি? তোমার মাথা আছে না গেছে? কি বলছো নিজে জানো? তনুজা বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আমার এক কাজিনের তো ওর টিউটরের সাথে বিয়ে হয়েছিল, ওদের একটা বাচ্চাও আছে। পুষ্পিতা নিঃস্বাহের মতন শুনে যাচ্ছে। হ্যাঁ নেই। তার চোখ মুখে নিস্পৃহতা দেখে তনুজা বিধিষ্ট হয়ে বলল, উফ আল্লাহ, তুমি এত ব্যাকডেটেড কেন? থাক, ব্যাপার না, আমার সাথে মিশছো না, আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। ফোরকান আহমেদের ঠিক পেছন বরাবর একটা কাঠের তৈরি বইয়ের সেলফ আছে, পুরনো তবে ছোট ছোট কাঁচ বসানো প্রতিটি রাকে। তীব্রর কান ভদ্রলোকের কথাতে রইলেও চোখের দৃষ্টি সেদিকে। উষ্টপুর সাবলীল, অথচ চাহনিতে ওর চকচকে হাসি। সেই কাঁচের মধ্যে স্পষ্ট ফুটে আছে পুষ্পিতার বিম্ব। এই তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুজার বকবক শুনছে সে। কি নিষ্পাপ তাকানোর ধরন, যেন কিচ্ছুটি বোঝে না। কিন্তু এই মেয়ে আসলে কি, সেটা তার মতো ভালো কে জানে। মাত্র 2বার দেখতেই মাস্তান বিট্টুকে ভদ্রতার মুখোশ পরিয়ে বসিয়ে রেখেছে এখানে। তীব্র নিম্নাষ্ট দাঁতে কামড়ালো, তর্জনী দিয়ে চশমা ঠেললো ঈষৎ। ঠোঁটে সূক্ষ্ম হাসির ছোঁয়া বহাল রেখে ভাবল, খুব কাছাকাছি এসেছি ভীতু মেয়ে। আমাকে এখানে টেনে আনার খেসারত এবার প্রতিপহর দেবে তুমি। তনধ্য মকবুল সাহেব বিদায় নিলেন, কিছু কাজ আছে ওনার। পরপরই ডাকলেন ফোরকান, মিস্টার তালুকদার। তীব্র চোখ ফেরালো, মৃদু জবাব দিল, জি। উনি প্রস্তাব ছুড়লেন, চলুন আপনাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গে আলাপ করিয়ে দিই। মুচকি হাসলো সে, দাঁড়িয়ে বলল, নিশ্চয়। তারপর পথ দেখে বলল, আপনি গুরুজন, আপনি আগে যান। ফোরকান বিস্মিত বিমোহিত সাথে। তীব্রর পরিচয় তিনি জানেন, তাই তো এমন
তোষামত, না হলে কত টিচার এলো গেল, এতটা সময় কখনোই নিজের কক্ষে বসিয়ে খাতির করেননি উনি। করার দরকারও বা কী? কিন্তু এ ছেলে কত বড় লোক, তার ওপর সাক্ষাৎ মন্ত্রীপুত্র, অথচ বিন্দুমাত্র অহংকার নেই। আহা, কি শিক্ষা, কি ভদ্রতা! তিনি অপ্লুত হেসে বললেন, আগে পরে নয়, চলুন একসাথে যাই। তীব্র ঘাড় নাড়ে, পাশে পা মিলিয়ে বলে, একটা কথা বলার ছিল আপনাকে। জি জি নিশ্চয়, বলুন। আপনাকে আমার বাবা কিছু বলেছেন? জামশেদ স্যার? কি ব্যাপারে বলুন তো? ফোরকান থামলেন, মিনিট কয়েক মনে করার চেষ্টা করে উদ্বেগ নিয়ে বললেন, ও হ্যাঁ, ওই ব্যাপারটা তো। আপনার আসল পরিচয় যাতে আমি কাউকে না বলি। আই মিন, আপনি যে জামশেদ স্যারের ছেলে সেটা। জি, কারণটাও তো বলেছে আপনাকে। হ্যাঁ শুনলাম, আর সত্যি বলতে কথাটা শোনার পর থেকে আপনার উপর আমার অন্যরকম ইমপ্রেশন কাজ করছে মিস্টার তালুকদার। এমন অমায়িক চিন্তাধারা কিন্তু সকলের হয় না, যারা বাবা মায়ের বিশাল নাম ডাক পরিচয় লুকিয়ে আত্মসম্মানের সাথে নিজে কিছু করতে চায়। আমি আপনাকে মন থেকে এপ্রিসিয়েট করছি, আর আপনি রিল্যাক্সে থাকুন, আমি কাউকেই জানাবো না। শিষ্টাচারে ভরপুর হাসি হাসলো তীব্র, সংক্ষেপে জানালো, থ্যাংক ইউ। উচ্চ রবের ক্লাসরুম স্তব্ধ হয়ে গেল। ফোরকান আহমেদ প্রবেশ করার সাথে সাথে পেছনে তীব্র ঢুকলো ওনার। শিক্ষার্থীরা বসা থেকে ততষ্ট বেগে দাঁড়িয়ে যায়, সমচরে আওড়ায়, আসসালামু আলাইকুম স্যার। ভদ্রলোক উত্তর দিলেন সালামের, হাত ইশারায় বসতে বোঝালেন সবাইকে। তনুজা তীব্রকে দেখতে চোখ কপালে তুলে বলল, এর মানে উনি আমাদের ডিপার্টমেন্টেরই স্যার? ই আল্লাহ, খুশিতে মরেই যাব আমি। পুষ্পিতা শুনল, নীরবে মাথা নাড়ল দুপাশে। এই জীবনে সার দেখলে কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি। এই মেয়ে পাগল, নির্ঘাত পাগল। স্যারের মতো সম্মানীয় ব্যক্তিকে জড়িয়ে কী সব বলে, তবা তবা। উপস্থিত সবার চোখ মুখ ব্যগ্র আগ্রহী। ফোরকান আহমেদ তীব্রকে দেখিয়ে ঘোষণার মতন বললেন, মিট ইউথ ইউর নিউ লেকচারার, মিস্টার তীব্র রেজা তালুকদার, গ্র্যাজুয়েট ইন ইকোনমিক্স। সবগুলো নজর একযোগে তীব্রর দিক বর্তালো। অপ্রস্তুত হয় সে, কিন্তু ধরা দেয় না। তামাটের ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসলো, ছোট করে বলল, হ্যালো। ফোরকান ওকে বললেন, মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকে ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রিও হয়ে গেলেন আপনার স্টুডেন্টদের সঙ্গে। তীব্রর মুখের এইটুকু হাসিটা সহসা দপদপ করে নিভে যায়, ছোটোখাটো বাজ আছড়ে পড়ে তালুতে। ভেতর ভেতর ফোরকানের ওপর ফুঁসে উঠল সে। ঠোঁট গহ্বরের মধ্যে লুকানো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছা করছে এক থাপ্পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে। সে কেবল পরিচিত হতে এসেছে আজ, ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না, নিয়েছে সেটা, নেয়নি কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতেই তো দিন কাটিয়ে ফেলেছে। বলা নেই কওয়া নেই, ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে বেটা, সময় তো দিবি না কি? জীবনে নিজের জন্য বই ছুঁইনি, সেখানে হঠাৎ করে ওদের কি পড়াবো? কিন্তু বুদ্ধিতে প্রখর, আর আতসে তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের ওপরে প্রস্তাব নাকচ করলেই বিপদ। নিষ্ঠবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাবার জোরালো আশঙ্কা। ফোরকানকে চুপ দেখে বললেন, এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্র মুখের কাছে হাত নিয়ে কাশলো দুবার, ঠোঁটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড ঝুলিয়ে বলল, নো স্যার, আই উইল টেক ক্লাস ফ্রম নাও। খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে, কেউ তো সময়ের আগেই বেরিয়ে যায়। ওই জন্যই প্রতিষ্ঠানটার কিছু হচ্ছে না, নিতান্তই যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে তীব্রর এই আগ্রহে ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কান ছুঁয়ে বললেন, অল দ্য বেস্ট, আমি এখন আসি। আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসলো, জোর করে ভেতর থেকে হিঁচড়ে আনা হাসি। একপাশে অল্প মাথা নাড়াতেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে পোস্তান দেখল তার। মন চাইল ছুটে গিয়ে এই দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারার তীব্র রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলেই দিত। দ্বিতীয়বার ভাবত কিনা সন্দেহ।
ও খুব কষ্টে বখাটেপনায় পুরনো রাগ ঢাক মাটি চাপা দেয়। তেতো মেজাজে সামনে ফিরতে ভরকে উঠল কেমন। ছেলে মেয়ে সবাই হাঁ করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতিতে গলা খাকারি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ঝাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি, না মনোযোগ দিয়ে ক্লাস করেছে। 5 মার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ। তীব্র ঘাড় চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুমি না আপনি। তুই বললে ভালো দেখাবে। এই তুমি জিভে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকেই স্যার স্যার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আরেকটু অসাবধান হলে অভ্যাসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র শ্বাস ফেলল, প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শোধালো, তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে, গুড স্যার। তীব্রর ক্লাসে ব্যষ্টিক অর্থনীতি পড়ানোর কথা, এটাই নির্ধারণ করেছেন ফোরকান। কিন্তু কোন চ্যাপ্টার কী রকম দেখতে ওর মনে নেই। ছাত্র জীবনে একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো, কিন্তু এখন করার নেই কিছু। যা কীর্তি ঘটিয়েছে অতীতে, সেসব তো আর পাল্টানো যাবে না। আর এই জন্যই সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে, কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো। যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবল, এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি। সে ভাবাভাবি রেখে ঝট করে চাইল। একেবারে গাঢ় চোখে চেয়ে মুগ্ধ হাওয়ার মতন হাসতেই চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কনুই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি মেরে ফেললো রে। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠ্যাস দিয়ে দাঁড়ালো। এক পায়ের সাথে অন্য পা আড়াআড়ি রেখে দুহাত গুজল পকেটে। সবার দিক চেয়ে খুব ধীরস্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন। সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না। তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাঁটব। সে ভুরু উঁচায়। জবাব চাই সকলের। নিমিষে হৈ হৈ পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো, জি স্যার জি। তীব্র দেওয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিক ঘাড় বাঁকিয়ে চাইল। জানলা হতে ঢিকরে আসা সূর্যকিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়েছে তার। সাদাটে চোখসহ কাঁচ দুটো জ্বলে উঠল হীরের মতন। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দিন আপনার। তুইটুকু অতি বেগে গিলে ফেলেছে সে। সন্তপর্ণে লাভ দিয়েছে আপনি আজ্ঞাতে। মেয়েটি উঠে দাঁড়ালো, স্ফূর্ত গলায় নামধাপ জানালো। আলাপের সূচনা শুরু হলো। তারপর শাড়ি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের। অথচ তীব্র বিন্দু সম উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ঢুকে বের হওয়ার অবস্থা। সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতে। অস্থির শ্বাস ঝাড়ে আড়ালে। একসময় পালা এলো তনুজার। সে বসা থেকে লতিয়ে দাঁড়ায়। চোখে মুখে লজ্জা ভাব, আড়ষ্টতায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কোনো রকমে আওড়ালো, তনুজা জাহান মিমি। তীব্র বলল, আচ্ছা বসুন। একইভাবে বসলো মেয়েটা, তার দু চোখে ভর্তি মুগ্ধতা। সবটা সামনে সুতনু তীব্রকে ঘিরে। এরপরে পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হাঁ করবে যেই তীব্র হাত ঘড়ি দেখে ব্যস্ত কণ্ঠে বলে, আপাতত পরিচয় পর্ব থাক, আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুষ্পিতার মুখ বন্ধ, থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র একটাবার দেখেনি ওকে, চোখ অবধি তোলেনি। বাকিদের দিক চেয়ে বলেছে। বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরও বেঞ্চ ছিল, সেখানে আরও মেয়েরা বসে। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে। তাই মন খারাপ করলো। চাপা গুঞ্জন চলল এই নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে তনুজার দিক চাইতেই দেখলো অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল, স্যার চলে গেছেন তনুজা, এবার তো মুখটা বন্ধ করো। তনুজা শুনল, তবে মারল না। হাসি হাসি চেহারায় শুধু ঠোঁট নেড়ে বলল, তুমি তীব্র রেজা আর আমি তনুজা। ইস কি মিল আমাদের নামে। এই জড়িত রব নে খুদ বানা দিয়া। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়। হতবাক হয়ে চেয়ে থাকে কিয়ৎক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল। শিক্ষকের সাথেও এখন নামের মিল খোঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন, মহাবিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তীব্রর সাথে গাজীপুরে এসেছে।
না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছালো কেবল, সাথে এক ট্রাক আসবাব। একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই তাই, না কিছু বাড়তি না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেটার দরজায় বিশাল জং ধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়েও গেছেন মরিচা পড়া চাবি। এখন জঙে মিলে সব উলটপালট হয়ে গেল। সে কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায়, সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে, তালা না খুললে সেসব ঢোকাবে কি করে? তাজ্জব বাড়িওয়ালাটাও না, জানেই তো ওরা আজ আসছে এখানে, ঘরটা আগে ভাগে খুলে রাখতে পারলো না। নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়, আশপাশ দেখে নেয় হন্য চোখে। তার পাশের ফ্ল্যাটও তালা ঝুলছে। কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে এলো। কপালের জমা ঘাম মুছল বাঁ হাতে। বিড়বিড় করে কাজে ব্যস্ত থাকার মাঝেই কানে এলো অন্য চাবির ঝনঝন শব্দ। তৎক্ষণাৎ পাশ ফিরে চাইল ও। নেত্রদয় চকচক করে ওঠে সবেগে। একটা মেয়ে, সেও তালা খুলছে। নাহিদ দেখলো মেয়েটা চাবি দিয়ে একটা মোড় দিতেই আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে, ভাবে বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপভাবে যদি গালিও দিতে পারে। না না বাবা থাক, দরকার পড়লে এই তালা খুলতে খুলতে ও জান দেবে, কিন্তু কোনো মেয়ের কাছে মান দেওয়া যাবে না। নোহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘরে ঢুকতে গিয়েও পেছন ফিরে তাকালো। যা ভেবেছিল তাই। কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাবডেবে নজরে চেয়ে দিকে। ভুরু কোচকালো নোহা। মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? এক আকাশ সিদ্ধান্তহীনতা সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল। থতমত খেয়ে বলল, জি কই কিছু না তো। নোহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন ইস্ট ওয়েস্ট ছড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়, চোখ নামিয়ে নেয়। সে তো বাজেভাবে তাকায়নি, শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা। আর এতে বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করল না। নোহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলা ভালা একটা মুখ, ঢিলে শার্ট পরনে, কলার অবধি বোতাম লাগানো, গলার হার দেখার অবস্থাও রাখেনি। শার্টের হাতা কবজি অবধি টানা, কালো চুলগুলো এক পাশে সিথি করে আঁচড়েছে। সে কপাল কুঁচকে রেখেই নাহিদের আপাদমস্তক মেপে নেয়। এতে অধিক অস্বস্তিতে গাঢ় হয় ছেলেটা। হাত দিয়ে কলারটা ঠিকঠাক করে আরেকটু। নোহা মনে করার ভঙ্গি করে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি, চেনা চেনা লাগছে, কিন্তু আমি যে আপনাকে চিনি না। নোহার প্রয়াস ব্যর্থ, সে মনে করতে পারল না। তবে স্বর পুরু করে শোধালো, নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল, জি। নোহা কাটকাট গলায় বলল, উত্তর জানতে চেয়েছি, দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়। চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল ভেতরে। নোহা ভুরু উঁচিয়ে বলল, ফ্যামিলি সহ থাকবেন? নাহিদ মুখ কালো রেখে বলল, জি না, দুই বন্ধু উঠেছি। নোহা অবাক হয়ে বলল, দুই বন্ধু মানে? ব্যাচেলার? আমরা এখানে মেয়েরা আছি, জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলার কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি সেটা তো আমি জানি না আপু। চাচাই তো ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নোহার। উষ্ণ দুপুরে রাগ বর্তালো বাড়ির মালিকের ওপর। একে তো মা সারাদিন বাইরে থাকে, ঘরে ওরা দুটো যুবতী মেয়ে, তার ওপর পুষ্পিতার অমন সুশ্রী চেহারা। বিপদ তো পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা যাক। যেই ঘুরে ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে, ইয়ে আপু শুনেন। ফিরে চাইল নোহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও। দুধারে মাথা নেড়ে জানালো, কিছু না কিছু না। নোহার মেজাজ পুরো তেতিয়ে এলো এবার। কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে। নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু, আসলে আমি তালাটা কিছুতে খুলতে পারছি না। আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নোহা একবার তালার দিক দেখে, ছেলে মানুষ একটা তালা খুলতে ওর সাহায্য চাইছে, কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করলো না, এগিয়ে এসে বলল, সরুন। বাধ্যের ন্যায় সাইড হয়ে দাঁড়ালো নাহিদ। নোহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখলো, ওর দিক চেয়ে বলল, খুলবো কি করে? আমার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ এই যে। শশব্যস্ত চাবির রিংটা ওর দিক এগিয়ে দিল নাহিদ। নোহা নিল, গাঁথল তালাতে, কিন্তু প্রথমেই খোলা গেল না।
বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি, তাই তালা ব্যবহারও হয়েছে হাতে গোনা। নোহা মোচড়ামুচড়ি করলো কিছু সময়। নাহিদ কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না, পারছেন না, খুলেছে, খুলছে না। খেয়ে হারিয়ে রুষ্ট চোখে চাইল নোহা। ধমকে বলল, আপনি চুপ করবেন? কানের পাশে এমন মাছির মতো ভন ভন করলে আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না? নাহিদ জিভ কেটে বলল, সরি সরি। কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা। নাহিদ অমনি বাহবা জানিয়ে বলল, আরে বাহ, খুলেছে তো, কি গুণ আপনার। প্রশংসা শুনে নোহা খুশি হয়নি বোধহয়। চাবির গোছা ঝুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল, তালা খুলতে গুণ লাগে না, ধৈর্য লাগে, যেটা আপনার আমার মতো ছিল না। নাহিদ মেনে নিয়ে বলল, হতে পারে আপু। নোহা চেতে বলল, এই আপনি একটা তালগাছের মতন ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন? এত সভ্যতা দেখাতে হবে না, ছেলেদের স্বভাব জানা আছে, অতিভক্তি চোরের লক্ষণ, বুঝেছেন? নাহিদ মাথা কাত করল, অর্থাৎ বুঝেছে। নোহা বিভ্রান্ত হয়ে বলল, আজব তো, আমি যা বলছি আপনি এমন মেনে নিচ্ছেন কেন? নাহিদ বোকা বোকা গলায় বলল, কেন, মেনে নেওয়াটা কি ভুল হলো? নোহা আশ্চর্য না হয়ে পারছে না। গায়ে গতরে কি লম্বা পুরুষ, দেখতেও ভালো, অথচ এমন নির্বোধের মতন চালচলন কেন? তার মুখ থেকে বেরিয়ে এলো ঢ্যাঁড়স কোথাকার। হতভম্ব নাহিদ তাজ্জব বনে তাকায়। ঢ্যাঁড়স কাকে বলেছে ওকে? জিজ্ঞেস করার আগে ভাব নিয়ে পাশ কাটলো নোহা। নাহিদ আর কথা বাড়ালো না, তার কাজ তো হয়েছে। দরজা খুলে রেখে আবার নেমে গেল নিচে। নোহা আবার ঘরে ঢুকতে গেলে পিছু হতে উদ্ধৃত ডাক এলো, নোহা, নোহা। সে থামলো, ফস করে শ্বাস ফেললো। আজ বোধহয় ওর ঘরে ঢোকা হবে না, তিনবারই বাধা পড়েছে। আবার তাকালো ঘুরে, পুষ্পিতা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। ঝটফটে গলায় বলল, জানিস কি হয়েছে? আমাদের কলেজে একজন নতুন টিচার এসেছেন। তনুজার কথা বলেছিলাম না তোকে? ও তো পুরো সেই স্যারের ওপর মেল্ট হয়ে গিয়েছে। আমি কত করে বোঝালাম যে এক্সকিউজ মি। আচমকা খুব কাছ থেকে আসা স্থূল কণ্ঠটায় থমকে গেল পুষ্পিতারা। থামলো পা জোড়া, চকিতে চাইল, অমনি চমকে থমকে একাকার হলো গতিতে। তীব্র দাঁড়িয়ে, হাতে লাগেজ। পুষ্পিতার চোখ কোটর ছড়ায়, বিকট হয়, বড় বড় করে চেয়ে থাকে, অস্ফুট বলে, স্যার। তারপর একটু আস্তে, আসসালামু আলাইকুম স্যার। তীব্র হাস্যহীন জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। খুব নম্রভাবে তার গলার স্বর, ততোধিক নরমভাবে বলল, সাইড দিন যাব। জি। পুষ্পিতার সঙ্গে সঙ্গে সিঁড়ির হাতলের সঙ্গে লেপ্টে দাঁড়ালো, কিন্তু কোনো কিছু ওর মাথায় ঢুকছে না। স্যার যাবেন? কোথায় যাবেন? তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে, নোহার সামনে দিয়ে ফ্ল্যাটে ঢুকে মুখের ওপর দরজা লাগায়। গোটা দৃশ্য ভুরু আকাশে উঠল পুষ্পিতার। ব্যস্ত তাকালো নোহার পানে, সেও সমান বিস্মিত। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলল, উনি তোর স্যার? পুষ্পিতা ওপর নিচ মাথা নাড়ে। নোহা নিজেও মাথা দুলিয়ে বলল, ও, এর মানে এনারা এখানে নতুন উঠেছেন, তোর স্যার আর সাথে ওই ঢ্যাঁড়স ছেলেটা। হামাগুড়ি দিয়ে সন্ধ্যা নেমেছে। আয়েশা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল, অথচ তাকে হাত মুখ ধোয়ার সময়টুকু দিতে নারাজ নোহা। শশব্যস্ত গুরুতর ভঙ্গিতে নালিশ ঢুকলো বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনও রেগে বম। একা যাওয়া ঠিক হবে না, বিধায় মায়ের অপেক্ষায় ছিল। এবার মাকে সহ জবাবদিহি চাইতে যাবে। কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেওয়া হয়েছে? একটু আক্কেল জ্ঞান কি নেই ওদের? টাকার জন্য এমন কাজ করবে? কিন্তু ঘটনা হলো উল্টো। নালিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে জোটে না। আয়েশা খাতুন যেই মাত্র শুনলেন পুষ্পিতার স্যার উঠেছে এখানে, আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতন হুলুস তুলুস বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে। না ফ্রেশ হলেন, না বাইরের কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমত খাইয়ে দিল নোহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফেলফেল করে বোকার মতন মায়ের যাবার পথে চেয়ে থাকলো শুধু। তীব্র দেওয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে। ঠোঁটে ঝলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পুড়ছে সিগারেটের মাথাটা। কানে গোজা হেডফোনে গান বাজছে ঝুমঝুম আওয়াজে। এদিকে গোজগাজ করে ক্লান্ত নাহিদ। পুরো ফ্ল্যাটের আসবাব ঠিকঠাক করার পর সেও এসে ধূপ করে ওর পাশে বসলো। শ্রান্ত গলায় বলল, খিদে পেয়েছে? তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমনভাবে চাইলো যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দুপাশে সজোরে মাথা নেড়ে বলল, না না, এসব আমি খাই না।
তীব্র দুষ্টুমি করেছিল। নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া যে আসবে তাও জানতো। ছেলের সবেতে বাড়াবাড়ি, মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফোলালো নাহিদ। মা বলতেন ও সহজ সরল, এই যুগে এত সোজা মানুষ চলে না, একটু চালাক হতে হয়। সত্যি সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়, এই যে বিট্টুও নিয়েছে। আর সেই দুপুরে ওই মেয়েটাও সোজাসুজি ঢ্যাঁড়স বলে দিল। তখনই কলিং বেল বাজে। নাহিদ উঠতে নেয় দরজা খোলার জন্য, তড়িৎ ওকে আটকে দিল তীব্র। কিছু না বলে তড়ি ঘড়ি করে সিগারেট অ্যাস্ট্রোতে রেখে সেটা ঠেলে দিল ডিভানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়ালো, সারা ঘরে ফ্রেশনার দিল। চোখে চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলল সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ। তার কিছু বলার নেই, সে এখনও বাকরুদ্ধ, স্তম্ভিত। দরজা খুলে যেতে আয়েশা নড়ে চড়ে দাঁড়ালেন। ওপাশের চাশমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন। আসসালামু আলাইকুম। তীব্র ওনাকে চেনে। পুষ্পিতার ওপর নজরদারি যে ফাইল সে বানিয়েছিল সেখানে নোহার মা সবার ছোটোখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি, সম্মান আগে আমার দেওয়া উচিত। আয়েশা খাতুনের উষ্টপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়। ভেতর ভেতর নিরন্তর প্রশংসায় ফুলে ফেপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে, এত মার্জিত, আহা সাধু সাধু। তিনি অপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম, কিছু মনে করনি তো? জি না, ভেতরে আসুন। না না, সমস্যা নেই, আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছেন, এই জন্যই দেখা করতে এসেছি। তীব্র ভুরু কুচকে বলল, কে পুষ্পিতা? তোমার ছাত্রী, ওই কলেজেই পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তীব্র একটু ভেবে বলল, ও হতে পারে, আমি আজকেই জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝেছি। তা তোমরা কোথায় থেকে এসেছো? তীব্রর এই খেজুরে আলাপ ভালো লাগছে না, এসব ওর ধাতে নেই। মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতে বিরক্ত লাগে, আর সেখানে এই ভদ্র মহিলা পুরো প্রশ্নের ঝুড়ি খুলে বসেছেন। খুব গোপনে স্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমরাও তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি? ভেতরে এসে বসুন। না বাবা, এখন না, পরে একদিন যাব। তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না, চলছে এখনো। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না, আসি। হ্যাঁ, আবার পরে কথা হবে। আর কোনো সুবিধে অসুবিধা হলে নিশ্চয়ই জানাবে, কেমন? তীব্র অল্প হাসল, স্বল্প মাথা নাড়ল। আয়েশা তার ফ্ল্যাটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়, এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে। ভদ্রমহিলা সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না, ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন। পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি? এই ঘরে আসতেই নাহিদ শোধালো, কে এসেছিল? তোর শাশুড়ি। ছেলেটা চোখ বিকট করে বলল, মানে? মিথিলার আম্মু এসেছেন? তীব্র অমনি বলেছে, নিতান্ত কথার কথা, কিন্তু নাহিদের যোগসূত্র মেলানোর ধরনের চোখ না কুঁচকে এলো ওর। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম, সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, অমন করিস কেন তোরা, আমি তো ওকে ভালোবাসি। তীব্র মুখের ওপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে, এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কানবি, আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে। 2 বছর পর যখন বাচ্চা সহ আসবে আর তারা তোকে দেখে বলবে, হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল, মাথা নোয়ালা চুপচাপ। তীব্রতার মনের হদিস জানে, মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো। এই ছেলে দুঃখে ভেসে যায়। সে 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল, সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি আমি, খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হু হা এলো না, ঠায় বসে থাকে। তীব্র ঘাটাতে চায়নি, দরজা লাগা বলে চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার ওপাশ হতে পরিষ্কার শুনেছে নোহা। আয়েশা ঘরে ঢুকে দরজা চাপাতেই রেগে মেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়েশা ফিরে তাকালেন, তো কি করব? নোহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে কেন সে আমাদের পাশে ব্যাচেলর ভাড়া দিয়েছেন। আমরা এখানে 2টো মেয়ে সারাদিন একা একা থাকি, উনি জানেন না? এবার যদি বিপদ হয় কোনো?
বিপদ হতে যাবে কেন, বরং ওনারা যে উঠলেন এখানে, এটা তো আরো ভালো হয়েছে। ভালো? ব্যাচেলর ছেলেপিলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো? আয়েশা বিধিষ্ট হয়ে বললেন, তুমি আসলে খুব বেশি বোঝো, বুঝলে? উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর, কত সম্মানীয় লোক। তাকে আর 5টা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম, আমার মানুষ চিনতে ভুল হয় না। কত আদব কায়দা জানা ছেলে, আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিক চেয়ে বলল, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলেছি না? পুষ্পিতা অবলার মতো বসেছিল সোফাতে, নড়ে চড়ে উঠল, মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি, আমার কাছে স্যারকে ভালোই মানুষ মনে হয়েছে। নোহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ, নাকি এখন তুইও বলবি তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না, ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না, অথচ একবারও আমার দিকে তাকাননি, এমনকি কথা বলার সময়ে একটা বার চোখ তুলে দেখেননি পর্যন্ত। যে মানুষ মেয়েদের মুখের দিক চেয়ে কথা বলে না, সে নিশ্চয় খারাপ হবে না, আয়েশা বললেন। আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা, গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা আর তুমি পড়াশোনার যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না। শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোমরা আরও সেফ থাকছ। নোহা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু সাথে তো আরও একটা ছেলে আছে, ওনার বন্ধু না কি যেন, তাতে কি, থাকুক না। ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে? না তো, স্যার মানুষ নিশ্চয় ওরকম বাজে কোনো বন্ধুর সাথে আনেনি। নোহা চিন্তায় পড়ে গেল, মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা পুষ্পিতা কারোর আপত্তি নেই যখন, তারা তো নাচানাচির মানে আছে। মাথা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা, ওর থুতনি ধরে বললেন, এই তো কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নোহাও হাসলো। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠলো বাসায়, সারাদিন গোছগাছ করেছে, এখনও নাকি বাকি। বোধহয় রান্না বান্না করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নোহার হাসি শেষ, কেমন খ্যাঁকে গলায় বলল, কেন কেন, এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্য রান্না করেছি? আরে তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা, খাবার তো কম নেই, ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম মনে নেই, পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গেছিলেন। সেই রান্না খেয়ে হাত চেটে পুটে তো খুব বলেছিলে, আম্মু ওনারা কত ভালো, তাহলে এখন অন্যকে দেবে না কেন? মনির কথা শুনে বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। নোহারা প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন। সেই বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নোহা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব, কি আনন্দ মাখা দিনগুলি। নোহাটা এখনও ওর জীবনে একইভাবে রইল। মনি, আচ্ছা কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলা আপু কি বিদেশ চলে গিয়েছে? কতদিন সবাইকে দেখিনি। সেই সময় আয়েশা ডাকলেন। পুষ্পিতা ধ্যান ভেঙে তাকালো, বললেন, যাও তো মা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে।